মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আমাদের আজকের গল্প কানা নাকি। মিডনাইট হরর স্টেশন অর্থাৎ মাঝরাতের গল্প। দেশ শুদ্ধ স্বাভাবিক মানুষ যখন গভীর ঘুমে ঢলে পড়ে তখন শুরু হয় আমাদের গল্প। তবে সবাই কিন্তু ঘুমায় না, কেউ কেউ আবার রাত হলেই বেরিয়ে পড়ে অভিযান। ঘুমন্ত পাড়া, নেড়া ছাদ, আকাশ ছোঁয়া গাছের ডাল, কোথায় যায় না এরা। আর এই সারা রাত অভিযানেই এমন অনেক কিছু এদের চোখে পড়ে যা আমাদের ধারণারও বাইরে। ঠিক তেমনই একজন আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন। গল্প তার মুখেই যখন শুনবেন তখন তার নাম পরিচয় না হয় তিনিই দেবেন। আমি শুধু ওই সুকুমার রায়ের কবিতা ধার করে বলতে পারি, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক। যাকে এখন অতিথিকে রাগিয়ে লাভ নেই, শুনতে থাকুন আমাদের আজকের গল্প কানা নাকি। এই যে আপনি, হ্যাঁ, আপনাকেই বলছি। চোখে দেখেন না নাকি? মানে মানে কতবার সচক্ষে দেখেছেন আমাকে, তাও যে দিবারাত্র আমার নামে গালাগালি রটাচ্ছেন, কুৎসা রটাচ্ছেন, এর কারণটা ঠিক কি বলুন তো? ভারী হিংসা হচ্ছে বুঝি এমন ডাগর চোখ দুটি আপনার নেই বলে, নাকি কারণটা অন্য? ওই সূর্যি মামাটি ডুবলেই তো আপনারা বেবাক কানা, তখন আর আলো ছাড়া দেখবার জোরটি নেই। নিজেদের জন্য একটুখানি আলো জ্বাললেন সে না হয় মেনে নেওয়া গেল, কিন্তু তাই বলে রাস্তাঘাটে এমনকি বনে বাজারে অবধি আলো জ্বেলে রাখবেন? চারিদিকটা এমন ঘুটঘুটে আলোতে ভরে থাকে যে চোখ খুলে চোখই ধাঁধিয়ে গেল, কাপিত্তি জ্বলে যায় আদিক্ষেতা দেখতে। আগে ঠিকই ধরেছে, আমি হলাম স্ট্রিগি ফর্মিস, বুঝলেন না? না তা কেন বুঝবেন, বিজ্ঞানসম্মত জিনিস তো আপনাদের পছন্দ না, এদিকে দিবি উল্লু টুল্লু বলে গালি দিয়ে যাচ্ছেন সর্বক্ষণ। যাই হোক, আমি হলাম পেঁচা। দিনের বেলা আমি গাছের কোটরে, আর রাত হলে এই মাদার গাছের ডালে এসে বসে আমার বাইনোকুলার ভিশনে ইঁদুর ছুঁচোর খোঁজ করি। তবে শুধু যে খাদ্যের খোঁজে পেটুক বৃত্তি করে আমার দিন কাটে, থুড়ি রাত কাটে তা ভাববেন না। আমি হলুম যাকে বলে রীতিমতো পরিদর্শক, সব কিছুর উপর আমার অগাধ জিজ্ঞাসু দৃষ্টি। আর মানুষের গোপন কথা তো আমার থেকে ভালো কেউ জানেই না। আসলে সব মানুষই দিনের বেলা মুখোশ পড়ে থাকে, রাত হলে তাদের আসল চাঁদ বদনখানা বের হয়ে আসে। এই যেমন ধরুন যে মাদার কাছে আমি থাকি, তার পাশের বাড়িতেই থাকেন কবি নিত্যমোহন দাম। বেশ ধুতি পাঞ্জাবি পরা বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। ছড়া টড়াকে বাল খিল্ল এবং টিভিকে অপসংস্কৃতি মনে করেন। এদিকে রাত হলে দরজা বন্ধ করে হিন্দি গান চালিয়ে নিত্যমোহন দাম এমন দমাদ্দম নৃত্য করেন যে সে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে যায়। মানে এমনিতেই ছানা বড়া থাকে আর কি। তারপর ধরুন সে বাড়ির দোতলায় পালেদের ছোট ছেলে, সে জন্মানোর সময় গুরুজি পুঁথিপত্র ঘেঁটে বলেছিলেন এ ছেলের নাম হওয়া উচিত শশাঙ্ক, কিন্তু ছেলের বাপের আবার শয়ের দোষ, ফলে আবার গুরুজি আবার পাঁজি, এইবার স ছাড়া নাম হলো প্রদ্যুৎ। কিন্তু এখানেও গেরো, ছেলের মায়ের জিভে আবার রফলা আসে না। অবশেষে সবাই মিলে নাম রাখলো তমজিৎ। সেখানে ভালোই চলছিল, কিন্তু ছেলে বড় হতে দেখা গেল তার আবার টয়ের দোষ। সেই থেকে নাম নিয়ে খালি টানা হ্যাজনা চলছে। এখন অবধি কোন নাম স্থির হয়েছে তা আমার অবশ্য জানা নেই, তবে তার ডাক নাম কাদু। ভারী নচ্ছার ছেলে, ইদানিং কোত্থেকে একটা টেরা গুলতি জোগাড় করেছে কে জানে। রাত হলেই জানলায় দাঁড়িয়ে বাদুড় মারার তাল করে। আমার কি তাতে? বাদুড় আমি পছন্দ করি না। উল্টো হয়ে বেখাপ্পা ঝুলে থাকা কার পছন্দ হয় বলুন দেখিনি? কিন্তু তার গুলতি টেরা বলে প্রতিবার ঝুলন্ত বাদুলের 5 ইঞ্চি ফাঁদিক দিয়ে ঢিল উড়ে চলে যায়। তো কাদু বাদুড়ের দেখা না পেলে আমার দিকেই তাক করে গুলতি হাঁকড়ে দেয়। প্রথম কদিন ব্যাপারটা হতে আমি সতর্ক হয়ে গেছি, পাতার আড়ালে থাকি যাতে সহজে চোখে না পড়ে। যাই হোক, এইসব 5 কথা শুনিয়ে আপনাদের কান পাকিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই মশাই। আর আমার কথা আপনাদের ভালো লাগবেই বা কেন? আপনাদের আদিখ্যাতা কোকিল নিয়ে, বুলবুলি নিয়ে, কাকাতুয়া নিয়ে কে আপনাদের গায়ক আবার বলে গেছেন
ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নেই রে? তামশাই অন্যের বাসায় ফকর দালালি করে যার দিন কাটে, সে নিজের বাসা বানাতে যাবেই বা কোন দুঃখে? এই আমাকেই দেখুন না, বাসা বাসার ধার ধারি না, কোটরে ঘাপটি মেরে থাকি, তাই বলে অন্যের বাসায় গিয়ে ডিম পাড়া? ছ্যা 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 ছ্যা। যাই হোক, আসল কথায় আসা যাক। গেল সপ্তাহে শনিবার রাতে ঘোষেদের দিদিমা মারা গেছে। বুড়ি রাত 8টা নাগাদ দোতলার ব্যালকনিতে বসে মনের সুখে দোল খাচ্ছিলেন। এমন সময় পড়ে গিয়ে ভাঙা ইটে মাথায় আঘাত লাগে। নিচ থেকে ছানাপোনা ও নাতি ছুটে আসে এবং এসে দেখেন বুড়ি মেঝেতে মরে পড়ে রয়েছে। তারপরেই বাড়িতে ডাক্তার আসে, তিনি বুড়িকে মৃত ঘোষণা করে এবং কী যেন একটা লিখে দিয়েছেন, কি কি আবার বলে ওটাকে, মনে পড়েছে, ডেথ সার্টিফিকেট। কি জ্বালা বলুন দেখিনি, মানুষ যে একটু শান্তিতে অক্কা পাবে তার জন্য মরতে গেলেও দলিল দস্তাবেজ ধরে টানাটানি করবে। যাকে বুড়ির কাগজপত্র কিছুই ছিল না, পাড়ার লোকে মতি পিসি বলে ডাকত। তবে সে নামটা বুড়ি ধুমস মোটা ছিলেন বলে কোনো হিন্দুস্থানি ফক্কর ছেলে দিয়েছিল। বুড়ির আসল নামটা বোধহয় তার দাঁতের সাথেই ঝরে গেছে, ফলে মতি পিসি ঘোষ নামেই তার ডেথ সার্টিফিকেট লেখা। বড় ছেলে নীলাম্বর মতি পিসির গতি করেন। খানিক কান্নাকাটি হয়, তার তুরন্ত পরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে আর চাকছি না। বুড়ি নাকি সব সম্পত্তি ছোট ছেলে পীতাম্বরকে দিয়ে গেছে। বড় ছেলের ভাগ্যে এই কাঁচকলা। উকিল একথা ঘোষণা করার পরে বড় ছেলে ও তার স্ত্রী আবার মাতৃশোকে মরা কান্না শুরু করে। তারপর সবাই মিলে পীতাম্বর বাদে চোখের জলে ভাসতে ভাসতে দুটি কিছু মুখে দেয়। দুটির মধ্যে একটি হলো হালকা করে নিরামিষ পোলাও ও অপরটি পাতলা করে মুরগির ঝোল। তারপর যে যার নিজের ঘরে গিয়ে তেমনই চোখের জলে বালিশ ভেজাতে ভেজাতে ঘুমিয়ে পড়ে। ফেলে দেওয়া মাংসের হাড়গোড় পাড়ার ঘেয় কুকুর ভুলু এসে মেরে দেয়। মোটামুটি শান্তিতেই মতি পিসি স্বর্গের পথে সেট আউট করে। এখন কথা হলো, এসব খামোকা আমি আপনাদের কাছে ফ্যাচকাচ্ছি কেন? আগে কারণ আছে। এই স্টিগি ফর্মিস অকারণে বকে মরে না, কুহু কুহু ডেকে মাথা খায় না, শেখা বুলি না জেনে আউড়ে বীরত্ব জাহির করে না। সতর্ক সজাগ দৃষ্টি মেলে থাকে সারা রাত, সব দিকে তার অতন্দ্র প্রহরা। এই ডাগর স্টিরিওস্কোপিক চোখে এমন অনেক কিছু ধরা পড়ে যা আপনাদের খুদে চীনা চোখে ফাঁকি দিয়েছে। মন দিয়ে শুনুন তবে। মতি পিসির মৃত্যু স্বাভাবিক মনে হলেও আসলে মাটিতে পড়ে মাথা ঠুকে মারা যাননি তিনি, তাকে খুন করা হয়েছে। পরিকল্পিত ঠান্ডা মাথার খুন, যার একমাত্র আই উইটনেস এই শর্মা। এবং এই মার্ডার মিস্ট্রির জটি একটু একটু করে খুলবো আমি। দেবী অবস্থার জন্য দিল থামকে बैठे আর শুনতে রহিয়ে মতি পিসির মৃত্যু রহস্য। এবারে দেখুন, যে কোনো খুনে 3টে দরকারি অ্যাসপেক্ট থাকে। এক, খুন কিভাবে হলো, কেন হলো এবং কে করলো। ইংরাজিতে যাকে বলে হাউ, ওয়াই অ্যান্ড হু। চাইলে এই 3টে প্রশ্নের উত্তর আমি এখনই আপনাদের বলে দিতে পারি। ওই যে বললাম, আমার চোখে সবই জলের মতো পরিষ্কার। কবে আপনি স্কুল থেকে ফেরার পথে চাপতে না পেরে প্যান্ট করে ফেলেছিলেন, কবে আলসেমি লাগছিল বলে দাঁত মাজেননি, শীতকালে কবে চান না করেই গায়ে জল ছিটিয়ে বেরিয়ে এসছেন বাথরুম থেকে, স্টাইলে সব ফাঁস করে দিতে পারি। কিন্তু না, ডাগর চোখের মতো নধর পেটও আছে আমাদের। ভেবেছেন ইঁদুর সামনে ফুলেছে? আপনাদের সব খতরনাক সিক্রেট ওখানে লক করা আছে। একটু পিছনে লেগেছেন কি না গাড়ি উপরে দেবো এই বলে রাখলাম। গল্পের শেষে এই মার্ডার মিস্ট্রির সমাধান আমিই বলে দেবো, তবে তার আগে একটু সুযোগ দেবো আপনাদের। মাথাটা খেলাম, দেখা যায় বুদ্ধির দৌড়ে আপনি এগিয়ে নাকি এই উল্লু। আগেই বলেছি মতি পিসির 2 ছেলে, নীলাম্বর ও পীতাম্বর, আবার তাদের 2 স্ত্রী মানসী ও কণিকা। এই রইল 4 মার্ডার সাসপেক্ট। এছাড়া রয়েছে বাড়ির কাজের লোক নিমাই, গদাধর ও বাসন্তী। বাসন্তী রান্নাবান্নার কাজে সাহায্য করে, গর্ত ঝাঁট দেয়, পাকা পরিষ্কার করে, দুপুরবেলা ছাদে উঠে পায়রাদের খেতে দেয়, কাজ চলে যায়। নিমাই লোকটা মন্দ নয়, সব সময় মাথা হিট করে থাকে, চোখে খুব একটা ভালো দেখে না, তবে বাজারে গিয়ে দরাদরিটা ভালো বোঝে, যাকে বলে বার্গেন। এছাড়াও সে নীলাম্বর ও পীতাম্বরের খিদমত খাটে। মতি পিসি বেঁচে থাকতে দরকারে অদরকারে তাকেই ডেকে পাঠাতে। সেদিন রাতে, মানে যেদিন মতি পিসি বেবাক মরে গেলেন আর কি, সেদিনও তিনি 1 গ্লাস জল চেয়ে পাঠিয়েছিলেন নিমাইকে। সে জল নিয়ে এসে পিসির সামনে টুলে রেখে চলে যায়। কথা কিছু হয় না।
আধ ঘন্টা পরে উপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সেও সবার সাথে দৌড়ে উপরে আসে। এরপর হলো গদাধর। তাগড়াই পেটানো চেহারা, প্রধান কাজ বাড়ি আর গ্যারেজ পাহারা দেওয়া, মাঝে মধ্যে গাড়ি চালিয়ে বাবু বিবিদের এদিক ওদিক ঘুরতে বা কাজে নিয়ে যায় সে। মতি পিসির মৃত্যুর সময় একতলায় গাড়ির পাশে বসে ওয়াকম্যানে কালো হাতি গান শুনছিল বলে কোনো শব্দ শুনতে পায়নি সে। মতি পিসি যে সমস্ত সম্পত্তি পীতাম্বরকে দিয়ে গেছেন সে কথা একমাত্র উকিল ছাড়া আর কেউ জানত না। ফলে মতির যদি সম্পত্তির লোভ হয় তাহলেও কড়া কোনো সাসপেক্ট পাওয়া যাচ্ছে না। দুই বউয়ের সাথে পিসির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে আমার নিশাচর চোখের অভিজ্ঞতা বলে এই গল্প প্রায় সমস্ত সংসারে, এমনকি আপনাদের মেগা সিরিয়ালের সংসারেও চলে। এইখানে একটা কথা জানিয়ে রাখি, এই ঘটনাটা যে আমি দেখতে পেয়েছি তার কারণ ওই মেগা সিরিয়াল। সন্ধ্যে ঠিক 7টা থেকে মিত্রদের দোতলার পাশে আতা গাছে বসে আমি জানলা দিয়ে রাত জাগা চোখ সিরিয়ালটা দেখে থাকি। কিন্তু সেদিন মিছেগুলো জানলা বন্ধ রেখেছিল বলে আমি ঘোষাদের জানলায় চোখ রাখি। মহাপর্ব বলে কথা না দেখলে চলে। তবে মহাপর্বের বদলে মরা পর্ব চোখে পড়বে তা আর কে জানত। সে যাই হোক, 7 জন সাসপেক্ট ছাড়া বাড়িতে আর ছিল বলতে নীলাম্বরের ছেলে অনির্বাণ, তার বয়স হবে 12 পেরিয়েছে। তবে সে নেহাতি ছোকরা এবং ঠাকুমার চোখের মণি বলে সাসপেক্ট লিস্ট থেকে তাকে বাদ দিলেও চল। এবার আসি আমাদের সেদিন রাতের কথায়। মানে যেমন দেখেছিলাম তেমনই বলে যাচ্ছি, মন দিয়ে শুন। সন্ধে ঠিক 7:30 নাগাদ গাড়িতে করে বাড়ি ফেরে নীলাম্বর। সে দরজায় গিয়ে বেল বাজায়। গাড়ি চালিয়ে খিদে পেয়েছিল বলে মোড়ের দোকানে কচুরি জিলিপি খেতে যায় গদাধর। দরজা খুলে দেয় অনির্বাণ। তারপর ক্যাপ, বন্দুক ও বাইনোকুলারের সবার তার বাইনোকুলার ভিশন হয় না জন্য বাপের কাছে বায়না করে। ভুলভাল বুঝিয়ে ম্যানেজ করে নীলাম্বর। তারপর ঘরে ঢুকে মানসীর সাথে 2-4টে কথা বলে বাথরুমে ঢুকে যায়। বাথরুম থেকে বেরোয় ওই 8:10 নাগাদ। ঠিক সেই সময় গদাধর জিলিপিতে কামড় দিতে দিতে গাড়ির কাছে ফিরে আসে ও কালো হাতি গান চালিয়ে শুনতে থাকে। নীলাম্বর ততক্ষণে খেতে বসেছে। একটা রুটি হাতে তুলে মানসীকে দেখিয়ে সে বলে, এ কি দেখো না, রুটি গোল হয়নি। মানসী মুখ বেঁকিয়ে বলে, একাদশী পরোটা ভেবে খেয়ে নাও। নীলাম্বর আর কথা না বাড়িয়ে খাওয়ায় মন দিতে যায় এবং ঠিক সেই সময় দোতলার বারান্দায় কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়। খাওয়া ফেলে কি হলো বলতে বলতে দুজনে তড়িঘড়ি উপরে ছুটে যায় এবং গিয়ে দেখে মতি পিসি দোলনার নিচে পড়ে আছে। নাকের তলায় হাত রেখে মানসী বুঝতে পারে পুরি ক্ষত। মা বাবাকে উপরে যেতে দেখে অনির্বাণও দৌড়ে চলে আসে উপরে ও দরজার কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। যে 4 জনের কথা বললাম তার মধ্যে 3 জনের স্পষ্ট অ্যালিবাই আছে, মানে করসপন্ডেন্ট অ্যালিবাই আর কি নেই, শুধু গদাধরের। সে কচুরি খেয়ে এসে গান শুনছিল, এই বয়ানটা তার নিজের। সত্যি বলেছে কিনা তা জানে শুধু উপরওয়ালা। উপরওয়ালা বলতে এই শর্মা আর কি, মানে গাছের মগ ডালে বসেছিলাম কিনা। তো এরপর আসছে পীতাম্বর ও তার স্ত্রী কণিকা। পীতাম্বরের সরকারি অফিস, শনিবার ছুটি থাকে। বিকেল 4:30 সে ক্লাব থেকে তাস খেলে ফেরে। সেই সময় কণিকা ছাদে গিয়ে হাওয়া খাচ্ছিল এবং গালে সিঁদুর মেখে পাউট করে সেলফি তুলছিল, ক্যান্ডিড শট। ছাদ থেকে পীতাম্বরকে ফিরতে দেখে সে নিচে নেমে আসে। নামতে নামতে যে সেলফিগুলোতে তাকে খেঁদি পেঁচি বা মোটা দেখাচ্ছিল সেগুলো ডিলিট করে। বাড়ি ফিরে পীতাম্বর কম্পিউটারে গেম খেলে। অনির্বাণ এসে পাশে বসে থাকে। কণিকা রান্নাঘরে গিয়ে মানসীকে রুটি বানাতে সাহায্য করে। 7:10 নাগাদ কম্পিউটার বন্ধ করে দেয় পীতাম্বর এবং নিমাইকে খুঁজতে বের হয়। তো এই 7:10 থেকে 7:30 অবধি পীতাম্বর এবং নিমাই কোথায় ছিল তা আমি জানি না। তবে 7:15 নাগাদ বাড়ির ভিতর থেকে সুপুরি কাটার আওয়াজ আসে। আমি অতটা মন দিয়ে শুনি, আপনারা হলে শুনতে পেতেনও না। তবে যেহেতু আপনাদের থেকে আমার শোনার ক্ষমতাও 10 গুণ বেশি, তাই কানে এসেছিল আর কি। আচ্ছা, সারা দুপুর ঘুমিয়ে 6টা নাগাদ ঘুম থেকে ওঠে বাসন্তী। তারপর নিজস্ব সেলাই মেশিনে সেলাই করতে বসে। সন্ধে 7:30 নাগাদ মতি পিসির চিৎকার শুনে থতমত খেয়ে তার আঙুলে ছুঁচ ঢুকে যায়। তারপর বুঝতে পারে পিসি নিমাইকে ডাকছে জলের জন্য। ফলে সেই ডাকে কান না দিয়ে কণিকার কাছে যায় ব্যান্ডেড চাইতে। কণিকা তখন রান্নাঘর থেকে সবে বের হচ্ছে। দুজনে ঘরে ঢুকে হাতে ব্যান্ডেড লাগায় এবং সেইখানেই বসে গল্প করতে থাকে। পীতাম্বর তখনও ফেরেন।
নিমাই জল রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তাকে নিচে নামতে কণিকা এবং বাসন্তী দুজনেই দেখে। 8টা বাজার 10 মিনিট আগে আবার কণিকার ঘরে পীতাম্বরকে দেখা যায়। মাথা যন্ত্রণা করছে বলে সে পাশের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ে। এই 7 জনের মধ্যে 6 জন ঠিক 8টার সময় দোতলার বারান্দা থেকে একটা শব্দ শুনতে পায়। সেটা যে মতি পিসির পড়ে যাওয়ার শব্দ তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুনে প্রায় একসাথেই সবাই ওপরে ছোটে। বাসন্তীর চেহারা রোগা পাতলা বলে সেই সবার আগে উপরে পৌঁছায়। তারপর নীলাম্বর, মানসী, তারপর কণিকা ও অনির্বাণ। হইচই শুনে বিছানা থেকে উঠে আসে পীতাম্বর। নিচ থেকে কি হয়েছে বলে ডাক পায়, কিন্তু উপরে উঠতে খানিক দেরি হয় তার। এরপর উপরে আসে নিমাই। সে চোখে কম দেখে বলে ধরে ধরে সিঁড়ি দিয়ে ওঠে। পীতাম্বরের পরে সব শেষে গদাধর উপরে আসে। তখনও মেঝে থেকে তোলা হয়নি পিসিকে। সে উপরে এসে শোনে দোল খেতে খেতে একটু বেশি উৎসাহের বসে বেশি দোল খেতে গিয়ে দোলনা থেকে ছিটকে পড়েন মতি পিসি এবং সাথে সাথে কপালে চোট পেয়ে পিসিমার পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। গদাধর পিসির মোটা দেহখানি তুলে ধরে দেবালয়ে প্রদীপ না করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তার, কিন্তু নীলাম্বর তাকে থামিয়ে দিয়ে হালকা কাঁদো কাঁদো গলায় বলে, মার নেই। অমনি হুলুস্থুলু কান্নাকাটি শুরু হয়ে যায়। এ ওর ঘাড়ে ঢলে পড়ে। অনির্বাণ কারোর ঘাড় না পেয়ে মাটিতেই বসে পড়ে। বারান্দাটা মোটামুটি অন্ধকারই ছিল বলা যায়। বারান্দার ঠিক পাশেই সোডিয়াম পেপারের ল্যাম্প খাড়া ছিল। তার আলো দোলনার খানিকটা পাশ অব্দি এসে পড়েছিল। দোলনাটা দূর থেকে অন্ধকারে দেখা যাচ্ছিল না, তাও একমাত্র আমি বলেই দেখতে পেয়েছিলাম আততায়ীকে। সে শক্ত কিছু দিয়ে মতি পিসির কপালে আঘাত করে এবং তার ফলেই মাটিতে পড়ে যান পিসি। এই হলো সমস্ত ঘটনার বিবরণ, মানে আমি যতটুকু দেখেছি বা শুনেছি আর কি। এক ফোঁটা জল মেশাইনি। যেটুকু আমার দেখাশোনার বাইরে আগ বাড়িয়ে সেটা বলতে যায়নি। খুনি একজন হতে পারে, আবার সাসপেক্টদের মধ্যে থেকে 2 জন যুক্তি করে খুন করেছে তাও হতে পারে। তবে সেক্ষেত্রে দুজনেরই ব্যক্তিগত স্বার্থ থাকতে হবে। ভালো করে মনে রাখবেন, 8টার সময় উপর থেকে আওয়াজ শোনা গেছিল, তার মানে এই নয় যে খুনটা 8টাতেই হয়েছে। এমনও হতে পারে আততায়ী খুন করেছে অনেক আগে। যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের কেউই ডাক্তার নয় এবং ডাক্তার আসার পরেও মৃত্যু স্বাভাবিক হয়েছে বলে পোস্টমর্টেম হয়নি। বুড়ি দুপুরে দোতলার ঘরেই ঘুমিয়েছিলেন। 5:30 নাগাদ নিমাইয়ের আনা চা খেতে খেতে বিছানায় বসেই সকালের কাগজ পড়েন। আগে ছাদে গিয়ে হাওয়া খাওয়ার শখ ছিল, পরে বাদ ধরতে ইদানিং ছাদে যেতে পারতেন না। বারান্দায় বসেই দোল খান। সেভাবেই দোল খাচ্ছিলেন 6টা থেকে। অন্তত 7:30 অবধি যে তিনি বেঁচেছিলেন সেটা জলের জন্য চিৎকারে স্পষ্ট। অর্থাৎ 7:30 থেকে 8টার শব্দ শোনার আগে অবধি 8 ঘন্টায় কেউ মাথায় বাড়ি মেরে খুন করে তাকে। এবং আমরা আবার এসে উপস্থিত হই সেই পুরনো প্রশ্নে, হাউ, ওয়াই অ্যান্ড হু। আপনারা যদি এর মধ্যে উত্তর পেয়ে গিয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই, এই স্টে ফার্মেস আপনার কাছে হার স্বীকার করছে। কিন্তু তা যদি না হয় তাহলে এরপর থেকে আর উল্লু ফুল্লু বলে গালি দেবেন না। সাক্ষাৎ মা লক্ষ্মীর বাহন বলে কথা। এই গোটা মানব সমাজের পতনের মূল কারণ হলো কাকে সম্মান দেওয়া উচিত আর কাকে না সেটা বুঝতে না পারা, বা বুঝেও না বোঝার ভান করা। এই যেমন পায়রাকে আপনারা দানা খাওয়ান, টিয়া পাখিকে ছোলা খাওয়ান, বাদুড় যে কিনা কোনো পাখিই নয় তাকে নিয়ে সুপার হিরো বানিয়ে ফেলেন। কাকাতুয়া দেখলে সোনা বলো, হরি বলো, হেনা বলো, তেনা বলো বলে এমন আধিক্ষেতা শুরু করেন যে গা জ্বলে যায়। এদিকে আমরা পেঁচারা যারা কিনা আপনাদের থেকে 20 গুণ বেশি দেখি, 10 গুণ বেশি শুনি, নিজেরা না ঘুরেই 270 ডিগ্রি পিছনে মাথা ঘোরাতে পারি। দিনের বেলা ডেকে ডেকে জ্বালাই না, ইঁদুর খেয়ে আপনাদের অন্ন আর কাগজপত্র রক্ষা করি, তাদের বেলা উদাস অবজ্ঞা। যাকে এসব কথা বলতে শুরু করলে ভোর হয়ে যাবে, সূর্য উঠে যাবে, আমাকেও কোটরে ঢুকতে হবে। এই বেলা শেষ করি আমার মার্ডার মিস্ট্রি। আপনাদের বুদ্ধিতে কুলাইনি, মুখ দেখেই বুঝতে পারছি। ও তা এই পেঁচার রাত জাগাছেও কি ভরসা। আপনারা খুনিকে ধরতে পারেননি তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো আপনাদের ঘুরতে না পারা মাথায় এটা আসেনি যে ঠিক কোন জায়গাটায় আলো ফেললে রহস্যের উন্মোচন হবে। এখনো বুঝলেন না? বলেই তো দিলাম। হ্যাঁ, বারান্দায় কিভাবে আলো পড়েছিল সেটাই এই ঘটনার চাবিকাঠি।
ভেবে দেখুন, বলেছিলাম দোলনার উপরে কোনো আলো ছিল না, ভেপারের আলো তার ঠিক পাশে এসে পড়েছিল। বুড়ি এমনভাবেই দোলনা টাঙিয়েছিলেন যাতে দোল খেলে আলো চোখে না লাগে। ভাবছেন আলো পড়ার সাথে খুনের কি সম্পর্ক? বলছি তিষ্ট। আপনাদের দ্বিতীয় ভুল হলো এটা ভেবে নেওয়া যে খুনটা 8টার আগে হয়েছে। আগে না, রাত 8টায় প্রায় সবার এলিবাই থাকলেও খুন ঠিক 8টাতেই হয়েছে। কিন্তু সেই সাথে এও সত্যি যে খুনের সময় খুনি বারান্দায় উপস্থিত ছিল না, ছিল উল্টো দিকের বাড়ির ব্যালকনিতে। লোকটাকে দেখেই হুট করে আমার মুখ দিয়ে হুট বেরিয়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলেন, কান খাড়া করে স্পষ্ট শুনতে পাই সে বিড়বিড় করে বলছে, অনেক দিন আমার হাত থেকে বেঁচেছিস, আজ তোর নিষ্ঠার নে। আগে হ্যাঁ, কাদু মানে আমাদের সেই শশাঙ্ক, প্রদ্যুৎ এবং তমজি দলই নল। হাতের গুলতিতে শক্ত ঢিল বেঁধে সে সজোরে ছুঁড়ে মারে উল্টো দিকের বারান্দা লক্ষ্য করে, এবং সেই ঢিল গিয়ে লাগে পিসির কপালে। ঢিলের বাড়ি খেয়ে পিসি দোলনা থেকে পাকা ফলের মতো খসে পড়েন ও মেঝেতে পড়ে গিয়ে ভাঙা ইটের উপরে সজোরে তার মাথা ঢুকে যায়, যাকে বলে 2 ঢিলে 1 পাখির প্রাণ বেরিয়ে যায়। পিসি অক্কা পান ও নিচ থেকে আওয়াজ পেয়ে তার নাতি ও ছানাপোনারা ছুটে আসে। কিন্তু এটা কিরকম হলো? কাদু কেন খুন করলো পিসিকে? তার নিজের কি স্বার্থ ছিল পিসির মৃত্যুতে? বুঝলেন না? বুঝে দিচ্ছি। আজ সন্ধ্যায় রাত জাগা চোখ দেখার আগে আমার বেজায় খিদে পেয়েছে। চারপাশে তাকিয়ে দেখি, চারপাশ বলতে 1.25 কিলোমিটার আর কি, একটা চামচিকে গাছের ডালের ভিতরে লটকে রয়েছে। আমরা পেঁচারা সাধারণত খাবার দাবারের কোনো অংশ ফেলি না, আজ তো খেয়ে ফেলি, কিন্তু এই চামচিকেটাকে আমি খাই না। ঘাড় মোটকে মুখে করে নিয়ে কোটরের ভিতরে এনে রাখি। ওই রাত 8টা নাগাদ কাদু বাদুর মারতে বারান্দায় এসে দাঁড়ায়। বুড়ি উল্টো দিকের বারান্দায় তখন আরামসে দোল খাচ্ছেন। আমি ধীরে সুস্থে চামচিকেটাকে বের করে আনি, তারপর নখে করে ধরে সেটাকে নিয়ে যাই সোডিয়াম ভেপারের আলোটার কাছে। তারপর চামচিকে বেটাকে আলোর সামনে উল্টো করে ধরে ঝুলিয়ে দিই। সেই ছায়া গিয়ে পড়ে ঘোষেদের বারান্দায় দোলনার ঠিক পাশে, আরো প্রিসাইসলি বলতে গেলে ঠিক 5 ইঞ্চি পাশে। অল্প আলোতে কাদু ছায়াকে বাদুড় বলে ভুল করে গুলতি হাঁকড়ে দেয়। টেরা গুলতিতে ঢিল 5 ইঞ্চি বেঁকে যায়, আগেই বলেছিলাম। কাদু দেখতেও পাইনি বুড়ির পাশেই দোল খাচ্ছে, কিন্তু আমি পেয়েছিলাম। এমনি এমনি তো আর নিশাচর হয়নি। ঢিল শটান গিয়ে লাগে বুড়ির কপালে, বুড়ির রাম নাম সত্য হয়ে যায়। আওয়াজ শুনে কাদু বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সে জলদি ঘরে ঢুকে পড়ে। ছানাপোনারা অন্ধকারে ওইটুকু ঢিল খেয়াল করে না, তারা ভাবে দোলনা থেকে পড়ে বুড়ি টেসে গেছে। দি এন্ড। কি প্ল্যানখানা মন্দ নয়, কি বলুন? কিন্তু মুশকিল হলো আবার সেই মোটিভ। দেখতে পাচ্ছেন না মোটিভ? কানা নাকি? শনিবারের পর থেকে কাদুকে আর টেরা গুলতি নিয়ে হামলা করতে দেখেছেন? এখন সে সন্ধ্যাবেলা চুপচাপ ঘরে বসে বায়োলজি পড়ে। কি বলছেন? এইসব কথা পুলিশকে জানিয়ে দেবেন? ওই যে বললাম, আপনাদের সব সিক্রেট আমার পেটের ভিতরে চামচিকের বডির সাথে লক করা আছে। মুখ খুলেছেন কি সব ফাঁস করে দেবো। সুতরাং নিজের দায়িত্বে পুলিশের কাছে যাও। এতক্ষণ বকতে বকতে খিদে পেয়ে গেল। ওই দেখুন, 1.5 কিলোমিটার দূরে কলুপাড়ার নর্দমার পাশ দিয়ে এক বেটা ইঁদুর যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখবেন কি করে? আপনাদের তো আবার নাইট ভিশন। যাই ইয়ে ধরি বেটার ছেলেকে, ঘাটটা মোটকে দিই। তখন আপনারা লক্ষ্য রাখুন আবার কেউ ঢিল ঢিল ছোঁড়ে কিনা। কি বলেন? হ্যাঁ, কি বলেন? পারেন না কেন? কানা নাকি? A wise old owl sat in an oak. The more he heard, the less he spoke. The less he spoke, the more he heard. Why aren't we all like that wise old bird? ভাবুন, এমন একটা প্রাণী যে আপনার আমার জানলা দিয়ে সারা রাত সবই লক্ষ্য রাখে,
আমাদের জীবনে কোনো ভূমিকা নেই, তবু দূর থেকে আমাদের কষ্ট, ঘৃণা, যন্ত্রণা, প্রতিহিংসা মন দিয়ে দেখে যায় সে। হয়তো লিখে রাখে কোথাও, কিন্তু কেন? কি উদ্দেশ্য তার? ইমেল করতে পারেন আমাদেরকে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীকে debjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন মিডনাইট হরার স্টেশনের গল্প কানা নাকি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।